সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। পৃথিবীতে যে মোট 14টা 8000 মিটারের শৃঙ্গ রয়েছে তার মধ্যে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সহ 4টে সান্দাকফু থেকে ভিজিবল। যারা ট্রেক করতে ভালোবাসো তাদের অনেকেরই ট্রেকিংয়ের হাতেখড়ি সান্দাকফু দিয়েই হয়েছে, আমারও তাই। তবে এইবার আবার বেরিয়ে পড়েছিলাম দ্বিতীয়বারের জন্য আমাদের রাজ্যের উচ্চতম শৃঙ্গ জয় করতে। আর এইবার কিন্তু পায়ে হেঁটে নয়, নিজের বাইক নিয়ে। তোমাদের বলছি, সিট বেল্টটা একটু টাইট করে নাও, কারণ সামনে কঠিন অ্যাডভেঞ্চার রয়েছে। আজকে রাইডটা শুরু হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্কশপের সামনে থেকে বেরোনোর পরেই দেখলাম ব্রেকে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য দেখাতে এসেছিলাম। ওরা মোটামুটি দেখে দিয়েছে। চল তারা টাটা ভাই, বেরোচ্ছি। দেখা হচ্ছে আবার কোথায়, পিকনিকে। সান্দাকফু যে পিকটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, যেরকমটা তোমাদের বললাম, সান্দাকফুর উপরটা কিন্তু হাফ নেপালের মধ্যে পড়ছে, হাফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। আর লাস্ট 4-5 বছর ধরে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট, আমি জানি না কে করেছে, মোস্ট প্রবলি ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের সাইড দিয়ে কিন্তু বাইক নিয়ে সান্দাকফু ক্লাইম্ব করতে দেয় না। তো সান্দাকফু যদি ক্লাইম্ব করতে হয় তাহলে নেপাল সাইড থেকে আমাদের ঘুরে সান্দাকফু ক্লাইম্ব করতে হবে। তো আমরা কিন্তু সেই প্ল্যান নিয়ে বেরিয়েছি। মানে আজকে রাতের পরে আগামীকাল সকালে আমরা নেপালে এন্টার করব। নেপালের শ্রীয়ান্তু কিন্তু আজকে আমাদের গন্তব্য। আর আমরা আমাদের বাড়ি থেকে টোটাল আজকে 636 কিলোমিটার জার্নি কভার করব। এর আগে কিন্তু আমি কলকাতা থেকে বাইক নিয়ে 3বার নেপাল গেছি এবং 3বারই রাক্সল বর্ডার দিয়ে, বিহারের রাক্সল আর নেপালের বীরগঞ্জ দিয়ে নেপালে এন্টার করেছি। আর এইবারে কিন্তু অন্য রুট দিয়ে যাবো। এখন আমরা শিলিগুড়ির দিকে যাব, বাগডোগরা ক্রস করে, বাগডোগরা সাবস্ক্রাইবার হবে আমাদের, বাগডোগরা ক্রস করে পানি ট্যাঙ্কি দিয়ে কিন্তু আমরা নেপালে এন্টার করবো। আর পানি ট্যাঙ্কি ক্রস করার পর নেপালের যে জায়গাটা পাবো তার নাম কাকর ভিটা। এক্ষুনি এই যে সাবস্ক্রাইবারের সাথে আবার দেখা হলো সিগনালে, বললো যে দাদা সোলো রাইডের পর আবার সোলো রাইড, মানে গঙ্গাসাগর থেকে গোমুখ ট্রিপের কথা বলছিল। তো সোলো রাইডের পর সোলো নয়, আজকে আমার একজন পার্টনার আমার সাথে জয়েন করবে, সেটা আস্তে আস্তে তোমাদের জানাচ্ছি। এই শ্রীয়ান্তু বা কাকর ভিটা বা পানি ট্যাঙ্কি যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে এখান দিয়ে স্ট্রেট মধ্যমগ্রাম থেকে লেফট টার্ন নেব, নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা বড় জাগুলি অবধি যাবো। মানে কাপার মোড় থেকে রাইট টার্ন নিয়ে বড় জাগুলি থেকে কিন্তু আবার আমরা NH12 ধরে নেবো। এই ঘড়ির পেছনে কোথাও মেসির মূর্তি, ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি এখানে দাঁড়িয়ে রয়েছে। অনেকে কমপ্লেন করছিল নাকি ঋত্বিক রোশনের মতো দেখতে, এই হয়েছে, কিন্তু মেসির মতনই তো লাগছে। তো এবার মেসি আসার পরে কলকাতাতে যে মাসাকার হয়েছে এগুলোকে ঠিক করতে হবে, এগুলোকে চেঞ্জ করতে হবে। কলকাতার বদনাম আর কতদিন শুনবো আমরা, কতদিন। যাই হোক, বড় জাগুলি থেকে NH12 ধরার পরে আমরা সোজা রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের দিকে যাব। কৃষ্ণনগর থেকে আমাদের পার্টনার আমাদের সাথে জয়েন করে যাবে। আর তারপরে দুই ভাই একসাথে স্ট্রেট বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। যদি তোমরা ফিউচারে কেউ সান্দাকফু রাইড প্ল্যান করো, তো তোমাদের কি করতে হবে, কোথা থেকে পারমিট বানাতে হবে, কি পারমিট লাগবে, গাইড কি লাগবে, সমস্ত কিছু, রুট কীরকম, সমস্ত কিছু কিন্তু তোমরা এই সিরিজে জানতে পারবে। ঘামাসান মোটোব্লগ হতে চলেছে, খুবই অ্যাডভেঞ্চারাস। থ্যাংক ইউ। ভেবেছিলাম 6টায় বেরোবো, যদিও 6টায় বেরোলে ওই জ্যাম ফেস করতে হতো, একটু এদিক ওদিক হয়েছে টাইমিংটা। যদিও কিছু করার নেই, কালকে সকাল 7টা নাগাদ ভানসার অফিস খুলবে, নেপালের ভানসার করতে হবে আমাদের। তো ভানসার অফিস খুলবে 7টায়, তো ওই টাইমে পৌঁছানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, বাদিকে যাবো। মধ্যমগ্রাম থেকে আমি কিন্তু লেফট টার্ন নিয়ে নিয়েছি, আমার গন্তব্য কল্যাণী এক্সপ্রেসওয়ে। উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তবে এখানে কিন্তু স্পিড কন্ট্রোল করতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেকগুলো স্পিড ক্যাম্প রয়েছে, পুলিশও অনেক সময় দাঁড়িয়ে থাকে স্পিড ক্যাম্প নিয়ে। ইভেন সন্ধ্যের পরেও, রাতের অন্ধকারেও কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে স্পিড ক্যাম্প নিয়ে। তো ডাইরেক্ট কেস চলে আসতে পারে। তো তাই জন্য একটুখানি স্পিড কন্ট্রোল করে চালাতে হবে, গাড়ির পেছনে যেতে হবে। লেট হয়ে গেলেও কিছু করার নেই।
নৈহাটি হালিশহর আমরা ক্রস করেছি। বড়জাগুলি এখান থেকে রাইট টার্ন 10 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি। আর ফ্লাইওভারে উঠলাম না, সামনে রয়েছে কাপা মোড়। কাপা মোড় থেকে আমরা রাইট টার্ন নেবো বড়জাগুলির জন্য। এই রাস্তায় কিন্তু বেশ কয়েকটা বাম্পার রয়েছে, কিছুদিন পরে এই যে ফ্লাইওভার দিয়ে কিন্তু স্ট্রেট গিয়ে উঠে যাওয়া যাবে NH-12-এ, তখন এই রাস্তাটা দিয়ে আর যেতে হবে না। রাত 10:34 আমি বড়জাগুলি পৌঁছে গেছি, হু করে চলে এলো। এখান থেকে সোজা কৃষ্ণনগর, 61 কিলোমিটার কৃষ্ণনগরের ডিস্টেন্স। জাস্ট NH-12 ধরবো আর সোজা কৃষ্ণনগর। শঙ্কর হোটেল, রাত 11:12 আমরা কিন্তু পৌঁছে গেছি। রাত 12:01 আর কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমার পার্টনার অলরেডি আমাদের সাথে জয়েন করে গেছে। এমনিতেই বুঝতে পারছো সবাই, না আমার ব্লগে মিস্টার হিমাদ্রি, আমার ব্লগে 4 চাঁদ লেগে গেছে। প্রচুর দিন পর হিমাদ্রি আমার সাথে, হয়তো এতদিন তো চান্সই দেয়নি আর কি। হ্যাঁ আমি চান্স দিই না। হ্যাঁ একদম সিরিয়াসলি লেভেল উপরে আছে না। হ্যাঁ লেভেল তো সবসময় উপরেই রয়েছে আর কি। তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে আমরা মোটামুটি ডিনার করে নিয়েছি। ডিনারে আজকে আমি খেয়েছি হচ্ছে মাটন কষা রুটি, আর ও খেয়েছে চিকেন, মাটন খায় না। আর ডিনার করে এখন আমরা মোটামুটি ভেতরে আরও একটা দুটো জিনিসপত্র চাপিয়ে নিয়েছি, কারণ পেছন দিকে বেশ ঠান্ডা লাগছিল। আর তার সাথে আমি যে গ্লাভসটা পরে এসেছিলাম ওটাও চেঞ্জ করে নিয়েছি। এটা মোটামুটি একটা উইন্টার লাইনার লাগানো একটা গ্লাভস নিয়ে এটা পরবো আর সামনের দিকে বেরোবো। কুয়াশা রয়েছে না আজকে মোটামুটি কৃষ্ণনগরের ভিতরেও কুয়াশা নেই, হাইওয়েতেও আপাতত কুয়াশা নেই। এই সময় কুয়াশা থাকে, এই সময় পুরো ভর্তি থাকে। দুজনে আবার একসাথে মুম্বাই ট্রিপের পরে, মানে মহারাষ্ট্র ট্রিপের পরে আবার দুজনে একসাথে মানে ফাটাফাটি রাইড হবে। রাইডের যা হওয়ার কথা ছিল না সেগুলোও কিন্তু আবার হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ তারপরে আবার সান্দাকফু রাইড নেপালের সাইড থেকে, দেখা যাক কি হয় আর কি। ঠিক আছে, এখানে আর বেশি সময় নষ্ট করবো না, এখান থেকে বেরোবো। বাকি কথা তো মোটর ব্লগিং সেট আপে হতেই থাকবে। দেখো এদিকে দেখো, লাভ সাইন দিয়ে কারা সব মেসেজ করছে, নতুন অ্যাপেল ওয়াচ নিয়ে ঘ্যাম খাচ্ছে, বুঝতে পেরেছো। রাত 12:44 আর আমরা কৃষ্ণনগর ছেড়ে বেরোচ্ছি। অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছি। শঙ্কর থেকে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন বেরিয়ে যাবো সামনের দিকে। এখানে আমাদের টোটাল 310 টাকা বিল হয়েছে। 120 টাকা হচ্ছে চিকেন রুটি, আর তার সাথে 190 টাকা হচ্ছে মাটন রুটি, আর দুখানা ওই পায়েস, কিসের পায়েস যেন, ক্ষীর পায়েস, সেটা হিমাদ্রির মুখ দেখে খাইয়েছে আমাদের শঙ্কর থেকে। হিমাদ্রি এখানকার পপুলার ছেলে, ডন বলে কথা। আমি দুজনেই কানেক্টেড হয়ে গেছি, অসুবিধা নেই, ঘুম পাওয়ার কথা নয়। হিমাদ্রি এমনিতেও যা ভাট বকে, ঘুম পাওয়ার হবেই না আর কি। ভাট বকবে আর ওই বিচ্ছিরি গলা নিয়ে খ্যাক করে চিৎকার করবে, এই হচ্ছে ব্যাপার। ওই চিৎকার করছে অলরেডি আবার, বলছে ভাই একটু পরে দেখি বাজে গলা নিয়ে গানও গাইবে হিমাদ্রি। না আমার কথা বলছে, আমি নাকি বাজে গলা দিয়ে গান গাইবে। আর এবারে কিন্তু একটা ইউনিক প্ল্যান করেছি, সান্দাকফু ফালুট রুটে। শুভেন্দু রয়েছে আমাদের কলকাতা থেকে। শুভেন্দু হচ্ছে সান্দাকফু ফালুট রুটে বেশ কয়েকবার রাইড করেছে। শুভেন্দুই কিন্তু আমাদের এইবারে প্ল্যানটা করে দিয়েছে। আলফারা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। আর দারুণ রাইড হচ্ছে কিন্তু। 1:45 বাজে আমরা অলরেডি বহরমপুর বাইপাস টাচ করতে চলেছি। পেছন দিকে রাস্তা ফাঁকা ছিল, বেলডাঙ্গা কখন পেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না যেন, এরকম সিচুয়েশন। তবে পেছনের রাস্তা দিয়ে যারা আসবে, মানে কৃষ্ণনগর থেকে বহরমপুর, একটু শিয়াল থেকে বেঁচে। রাত্রিবেলা কিন্তু প্রচুর শিয়াল বাইকের সামনে চলে আসে, আমাদের সামনে দিয়েও একটা দুটো বেরিয়ে গেল, এবং রাস্তার মধ্যে অনেক শিয়াল মরেও পড়েছিল। তো তোমরা যারা রাইড করবে যারা একটুখানি স্পিডটা কন্ট্রোলেই রেখো, যাতে শিয়াল টিয়াল বাইকের সামনে এসে না পড়ে। বেশ কিছু পটলস রয়েছে কিন্তু বহরমপুর বাইপাসে, রাস্তা খুব একটা ভালো নয়, আর রাস্তার কাজও হচ্ছে, ওই জন্য দেখো বোথ সাইডে গাড়ি এই লেন দিয়ে কিন্তু যাতায়াত করছে। আপাতত ওই ডান দিকে রাস্তার কাজ চলছে। প্রচণ্ড কম মাইলেজ দিচ্ছে আমার গাড়ি, 18.4। আমি লাইফে এরকম কোনোদিন মাইলেজ পাইনি। রাত 2:51 আমরা কিন্তু অলরেডি ফারাক্কা ব্যারেজের উপর উঠে গেছি। তবে ফারাক্কা ব্যারেজ অব্দি কিন্তু দারুণ রাইড হয়েছে, দারুণ রাইড। রাস্তায় একটা দুটো
ছোট ছোট ডাইভারশন ছিল, তার সাথে সাথে একটা দুটো পটলসও ছিল। সমস্ত কিছু কিন্তু আমরা খুব সুন্দরভাবে ওভারকাম করে বেরিয়ে চলে এসেছি। 3:29 বাজে এখন, ভোর 3:29, ভোর না রাত 3:29। আর কৃষ্ণনগরে যেখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এখনো অবধি 215 কিলোমিটার মতো রাইড করেছি। লাস্ট যেখান দিয়ে তেল ভরেছি ওখান থেকে 205 কিলোমিটার ননস্টপ, 205 কিলোমিটার ননস্টপ রাইড করে মালদা বাইপাস থেকে আমরা মোটামুটি 3 কিলোমিটার মতো আগিয়ে এসেছি। এখানে দাঁড়িয়েছি, আবার ফিউল আপ করতে হয়েছে, আর তার সাথে সাথে কফি হচ্ছে বনি বানিয়ে দিয়েছে। কফি আগে আমরা মানে শঙ্কর থেকে বেরোনোর সময় 1 কাপ খেয়েছি, আবার এখানে 1 কাপ চলবে। ব্ল্যাক কফি চিনি ছাড়া, এরকম হচ্ছে দেখতে। এই জিনিসটা কিন্তু বেশ বেশ ভালো আর কি। যাই হোক, আমরা দুজনেই কিন্তু অল্প টেনশনে পড়ে গেছি। আমার বাইকে তো মাইলেজ দিচ্ছেই না, ওরও মাইলেজ দেয় না বলছে। আমার 18 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, 18 সাড়ে 18 মতো মাইলেজ দিচ্ছে। আমার মোটামুটি কিছু না হলেও এখন যেরকমভাবে বাইক চলছে 24, 25, 26 অবধি মাইলেজ দেওয়ার কথা, মাইলেজ পাওয়ার কথা আমার, কিন্তু সেখানে 18 কিলোমিটার, যেটা কিন্তু খুবই মুশকিলের, মানে খুবই ঝামেলার। আর ওর আবার প্রবলেম হয়েছে, ওর ব্যাটারি ডাউন। আমার ব্যাটারিটা হঠাৎ করে ইয়ে দিচ্ছে, আমি বললাম গেল মনে হচ্ছে, তো তোমারটা ঢুকবে। প্রথমে আমরা যে প্ল্যান করেছিলাম সেখানে শিলিগুড়ি ঢোকার কথা ছিল না, কিন্তু এখন যা সিচুয়েশন মনে হচ্ছে শিলিগুড়ি আমাদের ঢুকতেই হবে। সিচুয়েশন মানে সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেলাম, এই দেখছি ব্যাটারি সিম্পল হয়ে গেছে। আর সত্যি কথা ভোল্টেজটা মানে ধরো 13 অবধি গেছে, 14 অবধি ভোল্টেজ যাচ্ছে। যেই চাবিটা মানে ইঞ্জিন অফ করছি, এক ধাক্কায় টেনে আসছে, গেল রে, টেনে আসছে মানে ব্যাটারি হেলথ নেই। হঠাৎ করে এরকম প্রবলেম কিন্তু উপরে হবে, মানে উপরে গেলে মানে কি হলো, ধরো আবার হিলে গেলে তো এমনি ব্যাটারি থাকে না, ফোনে ব্যাটারিই থাকে না। যা খবর আমাদের কাছে রয়েছে, সান্দাকফুতে কিছু না হলেও -5 -6 ডিগ্রি মতো টেম্পারেচার, আরো কম হতে পারে। তো ওই রকম সিচুয়েশনে ব্যাটারি কিন্তু আরো ডাউন হয়ে যাবে, ডাউন হবে কি, মানে স্টার্টই হবে না। আমি ড্যাম শিওর হবে না, আমি শিলিগুড়িতে ঢুকে ব্যাটারি ফিট চেঞ্জ করব। বাকি কথা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে মালদা বাইপাস কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো। রাইড কিন্তু দারুণ হচ্ছে আজকে, কিন্তু এইসব প্রবলেমগুলো একটু একটু টেনশন দিচ্ছে আর কি। সান্দাকফু রাইড কঠিন রাইড, তো কঠিন রাইডে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, স্যাক্রিফাইস অনেক কিছু করতে হবে, কিন্তু কম্প্রোমাইজ কিছু করা যাবে না। কথা যে এবার ধরো শিলিগুড়ি ঢুকলাম, তারপরে আমরা কোনো অপশন পাবো না। শিলিগুড়ি ছাড়া আমরা অপশন, মানে নেপালের আমরা যে রুটে যেতে চলেছি ওই রুটে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যা করতে হবে শিলিগুড়িতেই করে, শিলিগুড়ি থেকে করে নিতে হবে। তাতে আরো 2-3 ঘন্টা লেট হলেও সেটাই হচ্ছে ব্যাপার। আমরা মানে আমার বাইকে একটু ইচ্ছা আছে একটু সফটওয়্যার আপডেটটা করে নেওয়া, ইসিউ আপডেট করে নেওয়া, ওর দেখি ব্যাটারি যদি পাওয়া যায় ব্যাটারি কিনে নেওয়া। তো সমস্ত কিছু করেই আমাদের সামনের দিকে এগোতে হবে, তাহলেই আমরা জয় করতে পারবো, না হলে পারবো না। ভোর 4:17 আমরা এখন বেরোচ্ছি। এখানে কিন্তু আমরা প্রায় 40-45 মিনিটের উপরে দাঁড়িয়েছিলাম। একটু বাইকের ব্যাপারটা নিয়ে টেনশনে রয়েছে, মাইলেজটা দিচ্ছে না যেহেতু। চেক তো করাতে হবে, অবশ্যই চেক করাতে হবে। যাই হোক, সামনে মনে হচ্ছে আবার আমরা একটু কুয়াশাও পাবো, তো রাইড কিন্তু স্লো হয়ে যাবে। কুয়াশা থাকলেই রাইড কিন্তু পুরোপুরি স্লো হয়ে যাবে। আমাদের কোনো রকমই প্ল্যান ছিল না শিলিগুড়ি ঢোকার, কিন্তু এখন যা সিচুয়েশান শিলিগুড়ি আমাদের ঢুকতেই হবে। দুটো বাইকই অল্প অল্প করে প্রবলেম করছে, তো এই বাইক নিয়ে কিন্তু সান্দাকফুর মতো রুটে ফাট করে চলে যাওয়া যাবে না। তো শিলিগুড়ি ডিস্টেন্স এখান থেকে 260 কিলোমিটার মতো হবে। মালদা বাইপাস আসছে সামনে, তো শিলিগুড়ি পৌঁছাবো, শিলিগুড়িতে দেখাবো বাইক, তারপরে আমরা আবার ব্যাক করে আসবো বাগডোগরার দিকে, তারপরে আবার আমরা যাব পানি ট্যাঙ্কি বর্ডারের দিকে। ও ভাই, যত ভোরের দিকে এগোচ্ছি তত কিন্তু কুয়াশার প্রকোপ বেড়ে যাচ্ছে। এটা কুয়াশা না ধোঁয়াশা, ফগ না স্মগ জানি না, তবে কুয়াশাই বলছি আপাতত। কুয়াশার প্রকোপ কিন্তু বেশ বাড়ছে। আর ভাই সাবধানে হিমাদ্রি, ফোকাস কিন্তু ফুল ফোকাস। সাংঘাতিক কুয়াশা, সাংঘাতিক কুয়াশা। ভিজিবিলিটি না পেলে মানে আমরা কিরমভাবে রাইড করছি, যত দূর মানে মিনিমাম 100 মিটার না দেখতে পেলে 100 স্পিডে যাওয়ার কোনো মানেই হয় না। দেখো অবস্থাটা, দেখো কুয়াশার কি সিচুয়েশন, দেখো অবস্থা দেখো। তো তোমরা যদি রাত্রিবেলা রাইড করে শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করো বা এই রুটে আসার প্ল্যান করো বা যে কোনো দিকে যাওয়ার প্ল্যান করো, এখন এই দিকে কিন্তু একটু সাবধান হয়ে যাও।
মারাত্মক ফগের মধ্যে দিয়ে আমরা কিন্তু রায়গঞ্জ বাইপাসে উঠে পড়েছি। টাইম হচ্ছে সকাল 5:14, ভোর 5:14। আর এরকম সিচুয়েশন, ভয়ঙ্কর সিচুয়েশন রয়েছে কিন্তু রায়গঞ্জ বাইপাসে। মোটামুটি আমরা কিন্তু এই হোয়াইট লাইনটাকে ধরে এগোচ্ছি, কোনো এদিক ওদিক করছি না, আস্তে আস্তেই এগোচ্ছি 70, 75, 76 স্পিড। মাঝখানে এত কুয়াশা ছিল আর তার সাথে সাথে ঘুমও পাচ্ছিল, ওই জন্য আমরা রায়গঞ্জ বাইপাস ক্রস করে টোল প্লাজাতে দাঁড়িয়ে পড়েছিলাম। ওখানে আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। তার সাথে আমাদের হিমাদ্রির কাছে রেডবুল ছিল, দুজনে দুটো রেডবুলও খেয়েছি। ঘুম পাচ্ছিলো যেহেতু, তাই জন্য ঘুম কাটানোর জন্য আগে কিন্তু এখনও অবধি আমাদের লং জার্নি করতে হবে। শিলিগুড়ি ঢুকতেই হচ্ছে, কিছু করার নেই। আর তার সাথে সাথে শিলিগুড়ি থেকে আবার আমাদের শ্রীরামপুর দিকে আসতেই হবে। নেপালে আজকে আমরা এন্টার করবোই করবো। I'm married to the game, married to the game. I'm married to the game, married to the game. I'm married to the game, married to the game. I'm married to the game, married to the game. NH12 থেকে NH31 বা NH27 এ কানেক্ট করছি। আজকে কিন্তু কুয়াশা আমাদের পিছু ছাড়ছে না। এই রাস্তায় কিন্তু যথেষ্ট কুয়াশা রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে। আর আমার হেলমেটের গ্লাসে জল জমে যাচ্ছে, ভেপার জমে যাচ্ছে। আর ভেপারগুলো যখনই মোছার চেষ্টা করছি পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। রোদ উঠে গেছে, কুয়াশা কেটে গেছে। রাস্তা কিন্তু এইবারে আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এবার শিলিগুড়ি যদি কেউ আসতে চায় 9-9.5 ঘন্টার মধ্যে কিন্তু চলে আসতে পারবে। I'm addicted to a check just like a cigarette box. I stay on TV screens like Sean Fox. Motion, I got so much that you can't even stop. After 8 late, you should have been pressed to clap. ভাই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই। কি রে, দাঁড়া একটু, দাঁড়া ভাই একটু দাঁড়া, একটু জুম করে দেখাই। জুম করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, এই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা রাস্তা থেকে NH27 থেকে এরকম যদি ওয়েদার থাকে তাহলে আমি ভাবতেই পারছি না সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার কি ভিউ হবে, থাকুম ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার কি ভিউ হবে, ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘার কি ভিউ হবে। এই তো বাগডোগরা নিচে ছিল, বাগডোগরা মোড়। বাগডোগরা থেকে আমাদের কিন্তু লেফট টার্ন নিতে হতো পানি ট্যাঙ্কির জন্য, কিন্তু যেহেতু আমরা শিলিগুড়িতে বাইক দেখাতে ঢুকবো তাই জন্য আমরা রাইট টার্ন নিলাম। শিলিগুড়ির দিকে যাচ্ছি এখন আমরা। চলে এসছে নীলাদ্রি, বাইকার নীলাদ্রি। ও আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাবে KTM এর। বাইকের কাজ যেগুলো বাকি ছিল মোটামুটি করে নিয়েছি, বাইরে বেরিয়ে বলছি কি হয়েছে। যাই হোক, কাজ বলতে মেন আমার এই যে এখানে ফ্রন্ট মাস্টার সিলিন্ডার অ্যাসেম্বলিটা চেঞ্জ করতে হয়েছে। এখানে KTM এ পার্টস অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য ডমিনারের মাস্টার সিলিন্ডার অ্যাসেম্বলি লাগিয়েছি এখানে। এবার ব্রেকটা মোটামুটি ঠিক আছে, কিন্তু বল রেসারে কাজ করতে হতো। দুপুর 1:36 বাজে শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। পানি ট্যাঙ্কির ডিস্টেন্স এখান থেকে KTM এর সার্ভিস সেন্টার থেকে 33 কিলোমিটার মতো। 33 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে। শ্রীরামপুর ডিস্টেন্স এখান থেকে ওই 60-65 কিলোমিটার মতো হবে। ঠিক এই রাস্তার নিচ থেকেই আমরা এসেছিলাম, এসে রাইট টার্ন নিয়ে শিলিগুড়ির দিকে গেছিলাম। এইদিকে কিন্তু কলকাতা চলে যাচ্ছে আবার। আর যারা ডাইরেক্ট পানি ট্যাঙ্কি যাবে কলকাতা থেকে আসার সময়, তাদের কিন্তু লেফট টার্ন নিতে হবে। এই ব্রিজের তলা দিয়ে গিয়ে সামনের রাস্তায় কানেক্ট করতে হবে। নেপাল, বিহার, বিহার লেফট টার্ন, আর নেপাল সোজা। মানে আমরা পানি ট্যাঙ্কি কিন্তু অলরেডি পৌঁছে গেছি। পানি ট্যাঙ্কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্ট, ইন্ডিয়ার পার্ট, আর ওই পাশে রয়েছে কাকর ভিটা। এখানে দেখাতে হবে আমাদের আইডি। ঢুকে গেছি এখানে, কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড দেখলে। এটা হচ্ছে মেছি নদী, মেছি নদী ক্রস করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। ওপাশ দিয়ে গাড়ি, এপাশ দিয়ে বাইক। এই হচ্ছে সিন, এই হচ্ছে ভিউ। নেপালে এন্টার করতে চলেছি লাইফে 4th টাইমের জন্য। মেছি কাস্টমস অফিস, ওয়েলকাম টু নেপাল। চলো দেখি সামনে কোথায় ভানসার বানাতে হবে। भानसर और हम लोग जा रहे हैं कान्याम। हाँ, भानसर दिखाना है। हाँ, ये यातायात कहाँ से बनता है? आगे जाइए ना।
कौन सा वाला? आगे पेट्रोल पंप का आसपास है, वो नहीं तो आगे ट्रैफिक है ना, हाँ। उसके पीछे ना। अच्छा, दोनों का ये दोनों का। সামনে কোনো পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আশেপাশেই কোনো যাতায়াতের অফিস রয়েছে। যেটা বলছিলাম যে এখানে নেপালের সিমও পাওয়া যায়। আমরা নেপালের সিম নিচ্ছি না, কারণ আমরা যে রুটে যাচ্ছি অর্ধেক দিনই নেটওয়ার্ক থাকবে না। একটা দুটো হোটেলে আমরা হয়তো ওয়াইফাইও পেয়ে যাব, কিন্তু রোডে নেটওয়ার্ক থাকবে না, ওই জন্য আর বেকার সিম নিয়ে লাভ নেই, বেকার সিম নিয়ে লাভ নেই। আর তার সাথে আমরা গাইডও নিয়েছি। গাইড নেওয়ার প্রপার কারণ তোমাদেরকে জানাবো অবশ্যই। এগোই, আমাদের গাইড কান্যামে ওয়েট করছে। কান্যামে ডিস্টেন্স এখান থেকে 40 কিলোমিটার যেতে মোটামুটি ধরে নাও 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। এখন বাজে 3:33। ইন্ডিয়ান সাইডে পানি ট্যাঙ্কি আর নেপাল সাইডে হচ্ছে কাকারভিটা। কাকারভিটাতে ঢুকেই রাইট সাইডে রয়েছে ভানসার অফিস। ওখানে গেছি, গিয়ে ভানসার কিন্তু বানিয়ে নিয়েছি। জাস্ট 10 মিনিটের মধ্যে আমার হাতে ভানসার চলে এসছে। আর সবথেকে বড় ব্যাপার কিন্তু ওখানে ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করছে। আর ভানসারের জন্য পার ডে ইন্ডিয়ান মানিতে লাগছে হচ্ছে 130 টাকা পার ডে, মানে পার ডে একটা বাইকের জন্য ইন্ডিয়ান মানিতে 130 টাকা, আর নেপালি মানিতে লাগছে হচ্ছে 200 টাকা। আর আমার বাইকে 7 দিনের ভানসার হয়েছে, প্রত্যেক দিনের জন্য আমাকে 130 টাকা করে পেমেন্ট করতে হয়েছে। দুটো বাইকের টোটাল আমি 1830 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করেছি। আর তারপরে যে ডকুমেন্টসটা বানিয়েছি সেটা হচ্ছে যাতায়াত। এই সাদাটা হচ্ছে যাতায়াতের জন্য কিন্তু আমাদের পার হেড 210 নেপালি টাকা, আর ইন্ডিয়ান মানিতে যদি ক্যালকুলেট করি তাহলে 140 ইন্ডিয়ান কারেন্সি জমা দিতে হয়েছে। জাস্ট কাকারভিটাতে ভানসার অফিসটা ক্রস করে 1/2 কিলোমিটার মতো এসেই লেফট সাইডে একটা পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে যাতায়াতের অফিস। এখান থেকেই যাতায়াত বানিয়ে নিয়েছি। তো দুটো ডকুমেন্টস, আর কিন্তু কোনো অসুবিধা নেই। এখন আগামী 7 দিনের জন্য আমরা নেপালে বাইক রাইড করতে পারবো। আগের বারে কিন্তু যাতায়াত নিয়ে একটু টেনশনে ছিলাম আমরা, মানে লাস্ট টাইম যখন সে ফুকসন্দ ট্রিপ করতে এসেছিলাম আমি আর নীলাদ্রি, তখন কিন্তু সত্যিই যাতায়াত নিয়ে টেনশনে ছিলাম। যাতায়াত করতে মাত্র 210 টাকা নেপালি কারেন্সিতে খরচা। আর যদি না করে কেউ সামনে যায় আর পুলিশ যদি ধরে তাহলে কিন্তু 1000 টাকা ফাইন করতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। যাতায়াতও বানিয়ে নিও, দেখিয়ে দিয়েছি কোথা থেকে যাতায়াত বানাতে হয়, আর তার সাথে কোথা থেকে ভানসার বানাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। কাকারভিটা দিয়ে ঢোকার পরে রাস্তা একটু ভালো পেয়েছি, 200-300 মিটার, তারপরে কিন্তু বেশ খারাপ রাস্তা রয়েছে এখানে। গাড়ি কিন্তু খুব একটা ভালো চালায় না এখানে লোকজন, যখন তখন সামনে চলে আসতে পারে। আর যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায় তাহলে সব দায়িত্ব কিন্তু আমাদের ঘাড়েই পড়বে। আগে এই জিনিসটা ছিল না, এখন কিন্তু খুব সাবধানে আমাদের ড্রাইভ করতে হবে। এই ইভিটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড। তো চাইনিজ ব্র্যান্ডের সামনেই আমাদের মারুতি সুজুকি যাচ্ছে। এখানে মারুতি, মহিন্দ্রা, সমস্ত কিছু, টাটা, সমস্ত কিছু গাড়ি রয়েছে এখানে। এটা লিমুজিন বেশি। খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, কিন্তু আমাদের গাইড ভাইয়া ওয়েট করছে, গণেশ ভাইয়া ওয়েট করছে। দেখো ভ্যাগনার আসছে, হচ্ছে নেপালের সামনেও আবার ভ্যাগনার চলছে, প্রচুর ভ্যাগনার। পানি ট্যাঙ্কে দিয়ে ঢুকেই ভানসার অফিসে আমরা কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিলাম, ইন্ডিয়ান নেটওয়ার্ক ওখানে ধরছিল। তো তাই জন্য নিন্দা খোলা ব্রিজ, তো তাই জন্য কিন্তু আমরা অফলাইন ম্যাপ একটা ডাউনলোড করে নিয়েছি কান্যাম শ্রীয়ান্তু যাওয়ার। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীয়ান্তু। কান্যাম অবধি পৌঁছালে আমাদের গাইড ওখানে দাঁড়িয়ে থাকবে, আর অসুবিধা হবে না। নিন্দা নদী, খোলা মানে হচ্ছে নদী, তো নিন্দা নদী। রাইট সাইডে একটা চওড়া রাস্তা ছিল, সেটা ছেড়ে দিয়ে আমরা লেফট সাইডে এরকম অফ রোডে ঢুকে পড়েছি। গুগল ম্যাপ এটাই দেখাচ্ছে। আর লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে ওদিকে বড় রাস্তাটাতে কাজ হচ্ছে, তো তাই জন্য যাওয়া খুব মুশকিল। এদিকে যাব, সোজা যেতে বলছে তো। আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি, উপরের দিকে কিন্তু উঠতে থাকছি আস্তে আস্তে। এই হচ্ছে সুন্দর একটা লোকেশন। হ্যাঁ, আর তার সাথে সূর্য পেছন দিকে ডুবে যাচ্ছে, আর ঠান্ডা লাগতেও কিন্তু শুরু হয়ে গেছে।
আমরা ফিক্কাল বাজারের দিকে যাচ্ছি, ফিক্কালের দিকে, ফিক্কাল 24 কিলোমিটার। বিকাল 4:50 মতো বাজে আর আমরা জোর কলেজ বলে একটা জায়গায় এসে পৌঁছেছি। খুব জোরে খিদে পাচ্ছিল, ওই জন্য ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। এখানে কিন্তু বেশ দোকানপাট রয়েছে। তো পেছনে একটা দোকান থেকে আমরা মোমো অর্ডার করেছি, মোমো আর ডিমের অমলেট। আর এদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে মনে হচ্ছে, এদিক থেকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। এদিকে নিচে কিন্তু বেশ গভীর খাদ রয়েছে আর সুন্দর পাহাড়ের লেয়ার। এদিকে দেখো কি সুন্দর পাহাড়ের লেয়ার দূর অবধি। আর এদিকে দেখো সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এই হচ্ছে জোর কলসের ভিউ। জায়গার নাম জোর কলস হওয়ার কারণ হচ্ছে এখানে একটা গেট রয়েছে, গেটের নিচে দেখো দুটো কলসি, এদিকে একটা কলসি, এদিকে একটা কলসি। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ইলাম যাওয়ার রাস্তা, এদিকে হচ্ছে উঠে গেছে উপরের দিকে। এদিকে জঙ্গলও রয়েছে একটা, এটা হচ্ছে লোকাল লোকজন বলছে ইলাম জঙ্গল। মোমো চলে এসছে আমার হাতে। এই মোমোটার এক প্লেট 150 টাকা, নেপালি টাকায় 150 টাকা। নেপালি টাকা আর ইন্ডিয়ান টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 100 ইন্ডিয়ান টাকা মানে 1.6 মানে 160 নেপালি টাকা, মানে ক্যালকুলেশন তোমরা করে নিতে পারো। এই হচ্ছে মোমো, ভেতরটা দেখি কীরকম। जूसी। তার সাথে ডিমের অমলেট এসছে। এই অমলেট কা প্রাইস কিतना है? ডাবল আন্ডা অমলেট হচ্ছে 80 টাকা, 80 নেপালি টাকা। হিমাদ্রি প্রথমবার বিদেশে বাইক চালাচ্ছে। হেভি লাগছে ব্যাপারটা, লাগছে ঢুকেই অফরোড, কি ঢুকেই অফরোড হয়ে গেল, ঢুকেই অফরোড হয়ে গেছে। আপাতত মোমো খা আর এনজয় কর। তাহলে বেরিয়ে পড়লাম কানয়ামের দিকে। এটা হচ্ছে কিটেনির পাহাড় বা কিটেনির জঙ্গল। এখানে কিন্তু ঝাপা আর ইলাম ডিস্ট্রিক্টের বর্ডার এরিয়া বলতে পারো এই জায়গাটা, জোর কলস। ওদিকটা ঝাপা আর আমরা কিন্তু ইলাম ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। ইলামের ডিস্টেন্স, ইলাম বলছি, এখান থেকে কানয়ামের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার আর 31 কিলোমিটার হচ্ছে শ্রীয়ান্তুর ডিস্টেন্স। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে শ্রীয়ান্তু পৌঁছাতে। আর যেরকমটা তোমাদের বলছিলাম যে কান্যামে তো আমাদের গাইড অলরেডি ওয়েট করছেই। তো টোটাল আমাদের এখানে 510 টাকা বিল হয়েছে নেপালি মানিতে, 330 টাকা ইন্ডিয়ান মানিতে আমরা দিয়েছি। এ ভাই রাস্তা তো খারাপই আছে, তবে এই রাস্তা যদি খারাপ লাগে তাহলে সামনে কি হবে রে, কি হবে? এরা দেখতে পাচ্ছি আই লাভ কানিয়াম, আই লাভ কানিয়াম। ইলামে পেয়েছি পেট্রোল পাম্প, ভরে নিই পেট্রোল, 162 টাকা নেপালি মানি। আর এই পেট্রোল পাম্পে কিন্তু ইন্ডিয়ান মানিও চলে যাবে, কোনো অসুবিধা নেই। কানিয়াম ক্রস করার পর এরকম সরু রাস্তা একদম। তো বুঝতেই পারছো সারা রাত জেগে রাইড করে এসেছি, তাই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো বেশি চোখ মুখের দিকে নজর দিও না। শ্রীয়ান্তুতে আমরা পৌঁছে গেছি। কলকাতা থেকে কত কিলোমিটার রাইড করে এসেছি সেটা আমি জাস্ট বাইরে গিয়ে তোমাদের বলছি। তবে শ্রীয়ান্তুতে আজকে আমাদের কিন্তু রুমের অবস্থা এরকম, একটা ছোটো মতো রুম আমরা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুচকের রুম, পুচকের রুম পাওয়ার, হ্যাঁ পুচকের রুম ভালো। তবে পুচকের রুম পাওয়ার কারণ হচ্ছে আমাদের গতকাল এখানে আসার কথা ছিল, আমি ডিলে করেছি একদিন। তো তাই জন্য এখানে এখন উইকেন্ড শুরু হয়ে গেছে আর বিশাল পার্টি চলছে, মানে মিনি থাইল্যান্ড মনে হচ্ছে জায়গাটা দেখে। কি বলছি, পুরো মিনি থাইল্যান্ড, মানে ওই যে শুরু হলো কি হচ্ছে রে ভাই, কি সত্যি মানে সিরিয়াসলি বলতে হিমাদ্রির বয়সের ছেলে মেয়েরা এখানে ভর্তি, ছুটি কাটাতে এসছে সব, ছুটি কাটাতে। ভাই ছুটি মানে কি এরকম ছুটি কাটাতে ভাই, আমিও দেখিনি কাউকে ভাই। সন্ধে হয়ে গেছে বলে আমি তোমাদের শ্রীয়ান্তু লেকটা দেখাতে পারছি না, ওরা কালকে ব্লগে দেখাবো। আর কি রাইড করে কিরম লাগলো? রাইড তো ফাটাফাটি হয়েছে, তোমার 22 ঘন্টার কাছাকাছি হয়েছে, আমারও মোটামুটি ওই 18 ঘন্টার কাছাকাছি হয়েছে। হ্যাঁ রাইড ফাটাফাটি হয়েছে। তবে অ্যাডভেঞ্চার যেটা সেটা হচ্ছে আগামীকাল থেকে, আগামী পরশু থেকে শুরু হবে বলতে পারো, আগামীকাল থেকে শুরু হবে বলতে পারো। তো আগামীকাল আমরা শ্রীয়ান্তু ছেড়ে অন্য এক জায়গায় যাব, সেটা কোথায় যাব সেটা তোমাদেরকে জানাবো। তবে একটা জিনিস ইনফর্ম করে দিই, তোমরা যদি প্রপার সান্দাকফু প্ল্যান করো না, এই ব্যাপারে না আমি আরেকটু ইনফরমেশান গ্যাদার করি। আমরা সন্ধ্যেবেলা এখন গাইড ভাইয়াদের সাথে আলোচনায় বসবো,
তারপরে তোমাদেরকে কালকে ব্লগে জানাবো। সেখানকার অ্যাম্বিয়েন্স বুঝতে পারছো, চারিদিকে কিন্তু দারুণ সুন্দর সন্ধ্যে, সবাই এনজয় করছে। এদিকে দেখো, সত্যি বলতে ইয়ং ছেলে মেয়েদের ছুটি কাটানোর জায়গা, চা বাগানে ঘেরা একটা জায়গা। আগামীকাল তোমাদেরকে দেখাবো, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে এই ব্লগটা শেষ করব। আজকে আমি 719 কিলোমিটার রাইড করে এসেছি কলকাতা থেকে, আমার বাড়ি থেকে শ্রীয়ান্ত অবধি। তো কালকের ব্লগে কিন্তু অনেক কিছু দেখানোর রয়েছে, আর এই রুট সম্বন্ধে আরও ইনফরমেশান কিন্তু প্রত্যেকটা ব্লগে। তোমরা যদি ভাবো যে আজকের ব্লগেই সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা একদমই নয়। আগামীকালের ব্লগ, তারপরে ব্লগ, এই যে টোটাল সিরিজটা, তোমরা যদি সান্দাকফু আসো বা সান্দাকফুর এক্সপিরিয়েন্স করতে চাও বাড়িতে থেকে, বাড়িতে বসে থেকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্লগ খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, সমস্ত রকম ইনফরমেশান পাবে। আজকে যেটা পাচ্ছ না সেটা আগামীকাল শিওর পেয়ে যাবে, আগামীকাল যেটা পাচ্ছ না সেটা আগামী পরশুর ব্লগে শিওর পেয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। লং জার্নি, একটা লং মোটো ব্লগ। কাল থেকে কিন্তু সিনেমাটিক ব্লগ শুরু হবে, আরও ভালো লাগবে আশা করছি। তো চলো, আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিতে পারো। কমেন্ট করে জানিও কিরম লাগছে। এরা ঘামাসান অ্যাডভেঞ্চারাস সিরিজ শুরু করেছি, আশা করছি এনজয় করবে তোমরা। চলো, আজকের মতো এখানেই রাখছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম শ্রীয়ান্ত।